তা আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স ফর লিডারশিপ এই আলোচনাটি করার জন্য আজকে আমরা যে মূলত টকিং পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব, টকিং পয়েন্টগুলো হচ্ছে আমরা লিডারশিপ, নেতৃত্ব এই বিষয়গুলো বুঝি, কিন্তু আমরা জার্নি টু লিডারশিপ অর্থাৎ আমাদের লিডারশিপ হতে হবে, জাম্প করতে হবে। এই জাম্পিং প্রসেস নিয়ে আমরা কিছুটা আলোচনা করব। তারপর আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স ফর লিডারশিপ, ইমোশনালি ইন্টেলিজেন্স জিনিসটা কি এবং সেটা লিডারশিপে কিভাবে প্রয়োগ হবে সে বিষয়ে আলোচনা করব। এই ইমোশনাল ইন্টেলিজেন্স হওয়ার জন্য আমার সেলফ অ্যাওয়ারনেস দরকার, সেটা কিভাবে নিজের সেলফ অ্যাওয়ারনেস করতে হবে সেই বিষয়ে আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব যে কি করে আমাদের পার্শ্ববর্তী সকলকে আমরা বুঝতে পারি ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করে, সে নিয়ে আলোচনা করব। এবং অ্যাওয়ারনেস অফ কন্টেক্সট, যেটা হচ্ছে আমার এনভায়রনমেন্ট, যেটা আমার পাশের চারপাশের মানুষ, সিচুয়েশন এবং সেটিংস নিয়ে আমার যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্ট নিয়ে কথা বলবো। আমরা কি করে একে অপরের সাথে রিলেশনশিপটা ম্যানেজ করব এই ইমোশনাল ইন্টেলিজেন্স ফর লিডারশিপের জন্য, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা আরেকটি বড় দাগে আলাপ করব, সেটা হচ্ছে কিভাবে আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স ফর লিডারশিপ ডেভেলপ করবো, আমাদের মধ্যে নিজে নিজে তৈরি করবো, সেই বিষয়ে কিছুটা কথা বলবো। সেটার জন্য আমাদের কি করে নিজের উপরে ফোকাস করতে হয়, ফোকাসের যে টেকনিক্স, টিপস, এগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। ফোকাস অন হ্যাবিট, আমাদের হ্যাবিটের উপরে কি করে আমরা ফোকাস করব সেটা নিয়ে আলোচনা করব। এবং কমিউনিকেশন অ্যাক্রস দ্য টিম, আমার তো লিডার মানেই হচ্ছে তার একটা টিম আছে, একটা ইউনিট আছে। আমরা প্রত্যেকেই কোনো না কোনো ইউনিটে কাজ করি, হয় আমি এক জায়গায় লিডার, আর এক জায়গায় আমি কারো না কারো লিডারশিপের আন্ডারে কাজ করতেছি। সুতরাং আমাদের কমিউনিকেশন, এই অ্যাক্রস দ্য টিমের মধ্যে কমিউনিকেশনটা কেমন হবে সেটা নিয়ে আলোচনা। তো এখন এই আলোচনা করার আগে আমরা আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে লিডারশিপ করে আমরা লিডারশিপে যেতে চাচ্ছি। এই একটি বই আছে, পৃথিবীর খুবই বিখ্যাত বই, এই বইটার নাম হচ্ছে লিডারশিপ, SHIFT, শিফট। এই বইটি লিখেছেন পৃথিবীতে লিডারশিপের ট্রেনিং এর মধ্যে যিনি বেস্ট, তিনি হচ্ছেন জন ম্যাক্সওয়েল। উনি এই বইটা লিখেছেন। উনি এই বইটা লেখার পরে ফক্স টিভিতে ওনার একটা সাক্ষাৎ হচ্ছিল বইটার মোড়ক উন্মোচন নিয়ে। তো তখন উনি টেকনিক্যালি এফ এর উপরে বসেছেন। তাহলে উনি দেখেন, এফ এর উপরে যদি বসেন, আপনি যদি মনে করেন এই এফ অক্ষরটা নাই, তাহলে এই শব্দটা হয়ে যাবে লিডারশিপ। তো এখন ওই জন ম্যাক্সওয়েল বলতেছেন যে দেখেন, আমরা সচরাচর পৃথিবীতে যে সমস্ত লিডারশিপ গুলো চলতেছে তার 80 to 85% লিডারশিপটা হচ্ছে আসলে লিডারশিপ, সঠিক নেতৃত্ব না, যোগ্য নেতৃত্ব না। এখন কেউ হয়তো পজিশনিং বিষয়ে, এই বিষয়ে লিডারশিপ হয়েছেন, সেই জন্য উনি লিডারশিপ করছেন পজিশনের কারণে। আমরা অনেক সময় বলে থাকি রাইট ম্যান রাইট পার্সনে নাই, রাইট প্লেসে নাই, অনেক সময় বলি, সেটার জন্য লিডারশিপ হয়ে যায়। সেই কারণে আমরা বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ তৈরি করার জন্য আমরা এই লিডারশিপ করতে চাই। লিডারশিপে আমরা লিডারশিপে থাকতে চাই না, আমরা লিডারশিপ করে আমরা লিডারশিপে যেতে চাই। তাই আমরা যদি সেটাতে যেতে চাই, তাহলে কে নেতা, হু ইজ লিডার, এটা আমাদের আগে জানা দরকার। কিন্তু তার আগে আমাদের এর বিষয়টা যে আমরা যে প্রত্যেকে লিডার, এটা আমাদের বিশ্বাস করতে হবে। কারণ আমার আন্ডার একটা ইউনিট কাজ করে, একটা টিম কাজ করে, ছোট হোক বড় হোক, অধিশাখা হোক কিংবা অধিদপ্তর হোক কিংবা কোনো একাডেমি হোক, যাই হোক, আমাকে বিশ্বাস করতে হবে যে আমি একজন লিডার হোক বা আমি লিডারশিপের দিকে যেতে চাই, আমার মাইন্ডসেটটা রেডি করতে হবে। জন ম্যাক্সওয়েল উনি বলেছেন যে এ লিডার ইজ ওয়ান হু নোজ দ্য ওয়ে, গোজ দ্য ওয়ে অ্যান্ড শোজ দ্য ওয়ে। সেই হচ্ছে নেতা, সেই হচ্ছে লিডার হবে, প্রকৃত লিডার, যিনি জানেন কোন পথে যাইতে হবে এবং উনি সবাইকে নিয়ে যাবেন ওই পথে, এবং ওই পথটা উনি ওনার অনুজদেরকে, ওনার অনুসারীদেরকে উনি দেখাবেন। এইটা যদি আমরা করতে পারি, এই তিনটা গুণ যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা বুঝবো যে ইনি হচ্ছেন সেই প্রকৃত লিডার।
তো এখন আপনি যদি আপনার ভিতরে লিডারশিপ চলে আসে, আমরা ধরে নিলাম যে আমরা সবাই লিডার, আমরা তো এখন আমি কি করে বুঝবো যে আমি লিডার হয়েছি? তা আমরা যদি লিডার দেখি যে আপনার অ্যাকশনে অন্যেরা ইন্সপায়ার হচ্ছে, ইন্সপিরেশন আসতেছে, আপনার অনুসারীরা স্বপ্ন দেখা শুরু করে দিয়েছেন, কিন্তু লার্ন করার মোর লার্ন করার চেষ্টা করতেছেন, এবং সেই লার্ন অনুযায়ী তারা প্রচুর কাজ করার চেষ্টা করতেছেন, এবং তারা বিকামিং মোর অ্যান্ড মোর। দেন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আমি তাহলে লিডারশিপের ভিতরে ঢুকে গেছি, আমার ভিতরে লিডারশিপ ক্যারেক্টার চলে আসছে। কারণ আমার অ্যাকশনে আমার অনুজরা, আমার অনুসারীরা, সেটা সিনিয়র হতে পারে, জুনিয়র হতে পারে, আপনাকে যারা অনুসরণ করেন তারা আপনাকে দেখে অনুপ্রাণিত হচ্ছেন, এবং তারা নিজেরাই প্রস্তুতি নিচ্ছেন, স্বপ্ন দেখতেছেন, তারা শেখার চেষ্টা করতেছেন, কাজ করার চেষ্টা করতেছেন। এই যে বিষয়গুলা, তখন আপনি বুঝতে পারবেন যে রিয়েলি ইউ আর এ লিডার। আমরা যদি কয়েকটা লিডারের গল্প করি, পৃথিবীতে বিখ্যাত ইমোশনাল ইন্টেলিজেন্ট লিডার যারা রয়েছেন, তাদের মধ্যে কিন্তু জর্জ ওয়াশিংটন অন্যতম একজন। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও একজন ইমোশনালি ইন্টেলিজেন্ট লিডার ছিলেন। তা আপনারা জানেন যে আমেরিকাতে কিন্তু ফাউন্ডিং ফাদার একজন না, কিন্তু অনেকজন। তো তার মধ্যে কিন্তু জর্জ ওয়াশিংটন অন্যতম একজন, কারণ ওই স্বাধীনতার সময় যিনি কমান্ডিং ইন চিফ ছিলেন উনি কিন্তু জর্জ ওয়াশিংটন, এবং উনি আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন। জর্জ ওয়াশিংটন আসলে যখন দেখেন, দুটা ছবি দেখাচ্ছে, আমরা প্রথম দ্বিতীয় ছবিটা যদি দেখি, যে একটা কিছু লোক তাকে স্যালুট দিচ্ছে এবং পিছনে কিছু কাঠের জিনিসপত্র রয়েছে। আসলে এখানে একজন কর্নেলের একটা ট্রুপসের মধ্যে কাজ করতেছিল। তো সেই সময় ওই ট্রুপসটা ভিজিটে জর্জ ওয়াশিংটন গিয়েছিলেন, এবং উনি যে দেখেন যে এই কাঠের কাজটা করতে পারতেছেন না, একজন দুজন হলেই কাজটা করা যায়। তখন উনি কিন্তু কর্নেলকে বলেছিলেন, কর্নেল তখন তার আমাদের মতন ফেসবুক, টুইটার, অনলাইন প্ল্যাটফর্ম ছিল না। আর উনি যে প্রেসিডেন্ট হিসাবে যে ইউনিফর্ম পরে গেছেন, ইউনিফর্মের র্যাঙ্ক বসানো ছিল না। সেই কারণে উনি ওই কর্নেল বুঝতে পারে নাই যে ইনিই আসলে জর্জ ওয়াশিংটন। উনি বলছে যে স্যার, আপনার ট্রুপসে দেখতেছে আর একজন বা দুজন নামলেই কাজটা শেষ হয়ে যায়, তা আপনি নামছেন না কেন স্যার? তুমি বলছে আপনি এটা কি বললেন? কিছুক্ষণ পরে আমার প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন আসবে, তাকে আমি রিসিভ করব, আমার কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে না? আর আমি যদি লিডার, আমি যেহেতু এইটার টিম লিডার, তা আমি যদি নিজে নেমে কাজ করি, তাহলে আমি মনিটরিং করবো কি করে, সুপারভিশন করবো কি করে, এই বিষয়টা। তাকে তখন জর্জ ওয়াশিংটন তার পরিচয় দেয়নি। উনি বললো, স্যার আপনি যদি অনুমতি দেন, আমি তো আপনার ট্রুপসের লোক না, কিন্তু আমি আপনার ট্রুপসের সদস্য হয়ে কাজ করতে চাই। তো বললো ঠিক আছে, ক্যারি অন প্লিজ। তিনি নেমে গেলেন এবং ওই কাজটা শেষ করলেন অল্প সময়ের মধ্যে। একজন যুক্ত হতেই যেহেতু ওয়ার্কফোর্স বেড়ে গেল, কাজটা শেষ হয়ে গেল। এবং উনি তখন ওই কর্নেলকে স্যালুট করে বললেন যে স্যার, আমি আপনার এই নেতৃত্বের জন্য অত্যন্ত আনন্দিত এবং ধন্যবাদ জানাচ্ছি। তা আপনার যদি টিমে কখনো কাজের প্রয়োজন হয় স্যার, আমাকে সংবাদ দিবেন, আমি এসে কাজ করব। আমি জর্জ ওয়াশিংটন। তো কর্নেল তখন বুঝতে পারলেন যে আসলে আমার ভুল হয়ে গেছে। এই গল্পটা থেকে আমরা কি বুঝলাম? এই গল্পটা থেকে আমরা বুঝলাম, লিডার আর নট অনলি দ্য ইনস্ট্রাক্টর, লিডার শুড বি এ ডুয়ার্স। লিডার নিজেও কাজ করবে, অন্যকে অনুপ্রাণিত করার জন্য লিডার নিজেও কাজ করবে। এই জন্য লিডাররা সবসময় ডুয়ার্স হতে হবে। কিন্তু আমরা যদি ডুয়ার্সে না থাকি, তাহলে আমাদের এই লিডারশিপটা হয়ে যাবে লিডারশিপে, কাজে নেতৃত্ব হয়ে যাবে। সেজন্য আমাদেরকে ডুয়ার্সের আওতায় আসতে হবে। দেখেন, এখানে আমরা আরো দুটা ছবি দেখতে পাচ্ছি। প্রথম যে ছবি, লিডার্স এজ পিপুল পারসনস। জর্জ ওয়াশিংটন যখন আরেকটি ছবি, যখন স্বাধীনতার সনদটি সই হচ্ছিল, তখন কিন্তু জর্জ ওয়াশিংটন সেই সনদে যায়নি, সই করেনি। আমেরিকান যে ইন্ডিপেন্ডেন্স ডিক্লারেশনে কিন্তু জর্জ ওয়াশিংটনের স্বাক্ষর নেই, কিন্তু উনি কিন্তু প্রথম প্রেসিডেন্ট এবং উনি প্রথম ফাউন্ডিং ফাদার। উনি মিস্টার জেফারসনকে চিঠি লিখেছিলেন, মিস্টার জেফারসন, আপনারা করে ফেলেন, কারণ আমার সৈন্যবাহিনী এখন ক্ষুধার্ত, আমার সৈন্যবাহিনী ইনজুর্ড, আমার জনগণ
আজকে আর কি হতভম্ব এবং বিহলিত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, তা আমি মনে করি এই মুহূর্তে আমার ইন্ডিপেন্ডেন্স ডিক্লারেশনে যায় সেরিমোনিয়াল সিগনেচার করার থেকে আমার সৈন্যদের সাথে, আমার জনগণের সাথে থাকা আমার দরকার। এই জন্য লিডার সবসময় পিপুলসদের দিকে থাকবে। তাহলে আমরা যারা অফিসিয়ালস, গভর্নমেন্ট অফিসিয়াল লিডার, তাহলে আমরা অবশ্যই আমার যে ক্লিনারটি কাজ করতেছেন, আমার যে আর কি অফিস সহকারী কাজ করতেছেন, উচ্চমান সহকারী কাজ করতেছেন, আমার যে নাইট গার্ড কিংবা প্রহরী যারা কাজ করতেছেন, লিফটম্যান, তাদেরকে কিন্তু আমাকে অনুভব, আমরা কিন্তু অনেক সময় বলি যে আমরা ফ্যামিলি মেম্বার, কিন্তু আপনি ফিল করে দেখেন, আমি কথা বলতেছি, আপনি ফিল করে দেখেন, আপনি আপনার ভাইয়ের জন্য, আপনার সন্তানের জন্য যেভাবে ফিল করেন, আপনি কি আপনার ক্লিনারের জন্য ওইভাবে ফিল করেছেন কিনা? যদি না করে থাকেন, বা আমরা যদি না করে থাকি, তাহলে রিয়েলি আমরা ফ্যামিলি মেম্বার না। তাহলে আমরা মুখে বলতেছি আর একটি বলেছে যে আমি, দেখেন দ্বিতীয় ছবিতে যেটা দেখতেছে, যে এই ছবির হেডলাইনে লেখা হয়েছে যে পাওয়ার বিলংস টু দ্য পিপল। তাহলে এর মানে হচ্ছে, দেখেন যে মিস্টার ওয়াশিংটন, জর্জ ওয়াশিংটন, উনি কিন্তু ওই ফাউন্ডিং ফাদার্সদের টিমে এসে রেজিগনেশন দিচ্ছেন স্বাধীনতার পরপরই। কেন? তো বলছেন না, আমরা তো স্বপ্ন দেখছি আপনি আমাদের প্রেসিডেন্ট হবেন। না না না, আমি তো যুদ্ধের কমান্ডিং চিফ ছিলাম, যুদ্ধ শেষ হয়েছে, যুদ্ধে আমরা বিজয় হয়েছি, এই দেশ গণতান্ত্রিক দেশ হবে, এই দেশে জনগণ নির্ধারণ করবে কে প্রেসিডেন্ট হবে, আমরা তো কয়েকজন বসে বললে হবে না, আমি আমি এই মুহূর্তে রেজিগনেশন করতে চাচ্ছি। উনি কিন্তু রেজিগনেশন করলেন, এবং উনি কিন্তু সকলের আবদার, জনগণের মাধ্যমে কিন্তু উনি আমেরিকার প্রথম ডেমোক্রেটিক একজন লিডার হলেন, ডেমোক্রেসির উদাহরণে পরিণত হলেন। সেই কারণে বলা হয়েছে যে জনগণের এর যেমন নেতা হইতে হবে, ঠিক তেমনি ভাবে জনগণ বলতে আমরা তো সবাই সরকারি কর্মচারী, এখানে যেহেতু গভর্নমেন্ট অফিসার, সুতরাং আমরা আমাদের এই জিনিসগুলোকে খেয়াল রাখবো। তাহলে আমরা আসলে অফিসে কাদেরকে ফিল করি? আমরা যদি আমাদের সমস্ত কিছু কিন্তু মানুষকে নিয়ে চলতেছে, পিপুলকে আমরা ম্যানেজ করি, তাহলে আমাদের লিডারশিপের ভিতরে পিপুল ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণটা কি? এই পিপুল ম্যানেজমেন্টে আমাদের করা মানেই হচ্ছে অর্গানাইজেশনাল ম্যানেজমেন্ট। আমার যারা পিপুল, এদের মধ্যে প্রচুর ইমোশন রয়েছে। আমাদের যারা পিপুল, তাদের মধ্যে আমাদের ইমোশন রয়েছে। এই ইমোশনাল যে বিষয়গুলো রয়েছে, এইগুলোকে যদি আমরা ম্যানেজ করতে পারি, তাহলে আমরা লিডারশিপের দিকে হাঁটতে পারবো, এবং আমরা তখন ইমোশনালি ইন্টেলিজেন্ট লিডার হবো। আপনি দেখেন আপনার কাছে তথ্য আসে কিভাবে? চোখ দিয়ে তথ্য আসে, আপনার কাছে কান দিয়ে তথ্য আসে, স্কিনের টাচের ভিতর দিয়ে আপনার তথ্য আসে। এই তথ্যগুলো কিন্তু সবই আপনার স্পাইনাল কর্ডের ভিতরে যে আপনার স্পাইনাল কর্ডে হিট করতেছে, এবং আপনার স্পাইনাল কর্ড দিয়ে উঠে আপনার মাথার জাস্ট এই পিছনের দিকে যে লাম্বিক রিজনটা রয়েছে, এখানে কিন্তু যা হিট করতেছে, এবং সাথে সাথে আপনার পিটুইটারি গ্রন্থি দিকে, আমাদের যেটাকে মগজ বলতেছি, আমরা তো এখানে অধিকাংশই সায়েন্সের স্টুডেন্ট, তাদের কিন্তু এই মগজের ভিতরে এখানে কিন্তু আমাদের যে পার্টটি রয়েছে, এখানে হিট করা মাত্র ইমোশন সিক্রেশন হচ্ছে। এই জন্য আমি আনন্দে হেসে উঠছি, মনের দুঃখে কেঁদে উঠছি, রেগে চিৎকার করে উঠছি, ভয়ঙ্কর আমি সিরিয়াস ভায়োলেন্ট হয়ে যাচ্ছি। কিন্তু যারা ইমোশনালি ইন্টেলিজেন্ট, তারা এই লাম্বিক রিজন থেকে তাদের বিষয়টাকে কয়েকটি স্টেপের মাধ্যমে প্রসেস করে তার সামনের দিকে যে লজিক রিজন রয়েছে, এই লজিক রিজনে তার সিদ্ধান্তকে নিয়ে আসে, এবং সেখান থেকেই ডিসিশনটা নেয়। তার মানে যদি আপনি ইমোশনালি ইন্টেলিজেন্ট লিডার হতে পারেন, তাহলে ইমোশনকে আপনি কন্ট্রোল করতে পারবেন, নিজের ইমোশনকে এবং আপনার পিপলের ইমোশনকে আপনি যখন কন্ট্রোল করতে পারবেন, তখনই আপনি বেস্ট ডিসিশন নিতে পারবেন। তাহলে আমরা তো বললাম যে এর মূল কারণটাই হচ্ছে যে পিপুলের কিন্তু প্রচুর ধরনের ইমোশন রয়েছে, আমাদের এই পিপুলের ইমোশনকেই মূলত নিয়ে কাজ করতে হবে। তা আমরা এই কাজ করার জন্য আমাদের সেলফ অ্যাওয়ারনেসের দিকে আগাতে হবে। আমরা যদি ইমোশনালি ইন্টেলিজেন্ট লিডার হতে চাই, সেলফ অ্যাওয়ারনেসের ভিতরে প্রথম যে ফোকাসটা হচ্ছে, সেটা হচ্ছে নিজেকে আগে যাচাই করতে হবে, নিজেকে চিনতে হবে, নিজেকেই দেখতে হবে। এই নিজে যদি আমি দেখতে পারি,
তাহলে আমার সেলফ অ্যাওয়ারনেস বাড়াতে পারে। এবং আপনি দেখেন যে আমরা আমাদের ব্যাপারে অনেক সময় উদাসীন থাকি না, এই কারণে আমাদের প্রতিটি বিষয়ের উপরে আমাদের ফোকাস দিতে হবে, আমাদের সেলফ কন্ট্রোল করাতে হবে, আমাদের ইমোশনকে, আমাদের পজিটিভ আউটলুকের দিকে যাইতে হবে, আমাদের এমপ্যাথি আনতে হবে, মুখে না হৃদয় থেকে এমপ্যাথি নিয়ে আসতে হবে। তাহলে আমার সেলফ অ্যাওয়ারনেস আমাদের বিল্ড আপ হবে। অনেক সময় দেখেন আমরা বলছি যে নলেজ ইজ পাওয়ার, অ্যাকচুয়ালি কিন্তু নলেজ ইজ নট পাওয়ার। নলেজ ইজ দ্য টুল অফ উইজডম অ্যান্ড উইজডম ইজ দ্য পাওয়ার। উইজডমই হচ্ছে আপনার মূলত শক্তি। আপনি দেখেন, আমি জানি যে সিগারেট খেলে আমার হেলথের ইনজুরি হয়, কিন্তু অনেক ডাক্তার দেখবেন সিগারেট খাচ্ছে। কারণটা কি? কারণ হচ্ছে সে কিন্তু জানে, তার কিন্তু জ্ঞান রয়েছে, তার কিন্তু নলেজ রয়েছে যে সিগারেট খেলে হেলথের ইনজুরি হয়, কিন্তু উনি অ্যাওয়ার না। যেহেতু অ্যাওয়ার না, সচেতন না, সুতরাং ওই নলেজটা কিন্তু ওনার কাজে লাগতেছে না। সুতরাং আপনার অ্যাওয়ার যে নলেজটা রয়েছে, সেই নলেজটাই মূলত আপনার কাজে আসবে। এবং সেই অ্যাওয়ারনেসটা যদি আপনার থাকে, সেই নলেজটাই আপনার উইজডম হবে। সেই উইজডমটাই হচ্ছে আপনার, আমাদের শক্তি হবে। এই শক্তি দিয়ে কিন্তু আমরা ইমোশনাল ইন্টেলিজেন্ট পরিণত হতে পারবো। ইমোশনাল ইন্টেলিজেন্ট হওয়া মানে হচ্ছে আমরা ইসলামের দৃষ্টিতে আশরাফুল মাখলুকাতে পরিণত হব, আমরা পৃথিবীর সৃষ্টির সেরা জীবে পরিণত হব। কারণ সবাই তো সেই, সবাই মানুষ হিসেবে জন্ম যদি করেও থাকি, কিন্তু তার মধ্যে আমরা কিন্তু বলি অনেকে অমানুষ বলি কিন্তু আমরা। এই কারণটা কি? কারণ হচ্ছে দেখবেন যে তার হয়তো হুশ কম, সেই কারণে আমাদের এই বিষয়গুলো রয়েছে। এটা একটা আমাদের বিষয়। আরেকটি বিষয় হচ্ছে আপনাকে আপনার ব্রেনের যে থিঙ্কিং প্রসেসটা রয়েছে এটাকে অন করে দিতে হবে। আপনার ব্রেনের, আপনার নিজের যে সিচুয়েশনটা, ব্রেনের যে বিষয়গুলো রয়েছে এগুলো আপনাকে অন করে দিতে হবে। সেই অনটা কিসের উপর করতে হবে? আপনার ক্রিয়েটিভিটি আছে, সেই ক্রিয়েটিভিটি গুলোর মধ্যে আপনাকে অন করে দিতে হবে। আপনার ব্রেনের থিঙ্কিং প্রসেসটাকে কনসেন্ট্রেশনের মধ্যে আনতে হবে, মনোসংযোগ করতে হবে আমাদের। আমরা তাহলে আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স গ্রো আপ শুরু হবে, আমাদের একটা নতুন মাইন্ডসেট তৈরি হবে, এবং আমরা তখন উইজডমে পরিণত হতে পারবো, আমাদের জ্ঞানকে আমরা উইজডমে নিয়ে যেতে পারবো, এবং আমাদের তখন বিভিন্ন ধরনের কনসেপ্ট তৈরি হয়ে যাবে, এবং আমাদের সেই কনসেপ্টগুলো ভেরি ক্লিয়ার হবে, যেটাকে আমরা জিনিয়াস বলবো। এইভাবেই কিন্তু একজন জিনিয়াসের রূপান্তর ঘটে থাকে। তাহলে আপনি নিজেকে কি করে ফোকাস করবেন? আপনি নিজেকে, নিজের প্রতি অ্যাওয়ারনেস বাড়ান। আমরা পরস্পরের প্রতি অ্যাওয়ারনেস যদি বাড়াইতে পারি, নিজের প্রতি নিজে যদি অ্যাওয়ারনেস বাড়াইতে পারি, তাহলে আমার সেলফ ম্যানেজমেন্টের উপরে আমাকে কন্ট্রোল চলে আসবে। আমি তখন নিজেকে সময়ের সাথে, ফ্যামিলির সাথে, এনভায়রনমেন্টের সাথে, আমার কলিগসদের সাথে আমার কিন্তু ম্যানেজমেন্টটা চলে আসবে, সঠিক ম্যানেজমেন্ট আসবে, লজিক্যাল ম্যানেজমেন্ট আসবে। এবং আমার ভিতরে সচেতনতা যদি থাকে, তাহলে এই কনসাসনেস কিন্তু আমার কাজে আসবে। ট্রাস্টওয়ার্দি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বিশ্বাস যোগ্যতা যদি না থাকে, আপনাকে ট্রাস্ট করাতে হবে। এই ট্রাস্টগুলো কমিটমেন্ট থেকে আসে। এই কমিটমেন্ট আপনার ওয়ার্ডের সাথে, আপনার ওয়ার্কের সাথে, আপনার পিপুলের সাথে কিন্তু কমিটমেন্ট জড়িত। আপনি দেখেন রাসূলুল্লাহ ইসলাম, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার নাম কিন্তু আল আমিন ছিল না। উনার কাছেও কিন্তু উনার শত্রুরা যন্ত্র, ওনার সমস্ত সম্পদ ওনার কাছে রেখে যেত। উনি একজন ট্রাস্টওয়ার্দি ব্যক্তি ছিলেন পৃথিবীতে। সুতরাং আপনাকে যদি ইমোশনালি ইন্টেলিজেন্ট লিডার হতে হয়, তাহলে অবশ্যই আপনার সেই ট্রাস্ট আনতে হবে। আপনার টিমমেটরা, আপনার টিমের সদস্যরা ফিল করবে যে না, আমার লিডার হচ্ছে অত্যন্ত ট্রাস্টফুল। উনি দেখেন, আপনি হিটলারের, আমি একটা বই পড়েছিলাম, হিটলার যুদ্ধে নামার আগে ৬,০০০ সৈন্য নিয়ে উনি সমুদ্রে গিয়েছেন। ৬,০০০ সৈন্যকে উনি কমান্ড করে সমুদ্রেতে লাফ মারিয়ে ভাসিয়ে দিয়েছেন। উনি দেখতে চেয়েছেন যে ওনার সৈন্যবাহিনী ওনাকে কতটা ট্রাস্ট করে। সুতরাং এটা যদি একটু নেগেটিভ হয়েছে গল্পটা বলে ফেললাম, নেগেটিভ গল্পটা বলা ঠিক হয়নি, কিন্তু বিষয়টা হচ্ছে আপনার টিমমেটদেরকে, আপনার টিমের সদস্য যারা হবে তাদের কাছে আপনি একজন ট্রাস্টওয়ার্দিনেস এর মধ্যে আসতে হবে। আপনার ভিতরে অ্যাডাপ্টিবিলিটি থাকতে হবে।
সবার কাছ থেকে ভালো। আমি মনে করি আমাদের সাধনদা একটি অনবদ্য কাজ করেছেন যে অনলাইনে শিখি, আমরা পরস্পর কাছ থেকে ভালো জিনিসগুলো অ্যাডাপ্ট করতে হবে। এই অ্যাডাপ্টেবিলিটি যদি আমরা বাড়াইতে পারি তাহলে কিন্তু আমরা ইমোশনাল ইন্টেলিজেন্টে পরিণত হতে পারবো। আমাদের সেলফ মোটিভেশন থাকতে হবে। এই যে রাত্রেবেলা 9টার পরে 9টার দিকে ছুটির দিনে আমরা সবাই মিলে বসেছি, অবশ্যই সেলফ মোটিভেশন আছে। অলরেডি আপনাদের মোটিভেশন ইজ ওয়ার্কিং। আমি মনে করি যে এই মোটিভেশনটা কন্টিনিউশন করতে হবে এবং আরো একটু বাড়াতে হবে। তাহলে কিন্তু আমাদের যে সেলফের উপর ফোকাস গুলো, এই 6টা-7টা বিষয় আরো রয়েছে। আজকে যেহেতু খুব সংক্ষিপ্তভাবে বলবো, তো এই মোদ্দার বিষয়ে যদি আমরা আগাই তাহলে আমরা সেলফ ফোকাসের দিকে যাইতে পারবো। তাহলে আপনার কিন্তু অথেন্টিসিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার টিম লিডার হিসাবে, অ্যাজ এ ইমোশনাল ইন্টেলিজেন্ট লিডার হিসাবে আপনার কিন্তু অথেন্টিসিটি খুবই ইম্পর্টেন্ট। আপনার দেখেন, এখানে দেখেন একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু বি ট্রাস্টেড, বি ট্রাস্টওয়ার্দি। আপনাকে ট্রাস্টওয়ার্দি না হওয়া পর্যন্ত আপনাকে কেউ আসলে ট্রাস্ট করবে না। এর সাথে আপনার পার্সোনালিটি জড়িত, ইনফরমেশন জড়িত, কমিটমেন্ট জড়িত। দেখেন এখানে কি বলছে, এ হেলদি রিলেশনশিপ ইজ বিল্ড অন আনওয়েভারিং ট্রাস্ট। যখনই এই ট্রাস্টটা স্মুথ থাকবে, ট্রাস্টওয়ার্দিতে পরিণত হবে, তখনই কিন্তু সেটা একটা হেলদি রিলেশনশিপ হবে এবং সেই হেলদি রিলেশনশিপ কিন্তু চিরজীবনের জন্য রিলেশনশিপ হয়ে যাবে। তাহলে আমাকে সবসময় রিয়েল ফেস আনতে, কোনো মুখোশ দিয়ে না। আপনি দেখেন মুখোশ দিয়ে কোনো নিজেরকে দেওয়া যাবে না, মুখোশ দিয়ে আড়াল করা যাবে না। আমাকে ইন রিয়েল যেটা, সে রিয়েল সেন্সে আসতে হবে। এই রিয়েল সেন্সে যদি আমরা যাইতে পারি তাহলে আমাদের অথেন্টিসিটি আমাদের গ্রো করবে। এর জন্য আমাদের ট্রান্সপারেন্সি লাগবে, নিজের কাছে নিজের ট্রান্সপারেন্সি গ্রো করাইতে হবে। এবং সেই কারণেই আমরা এটা যদি করতে পারি তাহলে আমরা ট্রাস্টওয়ার্দির দিকে আগাইতে পারবো। এ রিলেশনশিপ উইদাউট ট্রাস্ট, একজনের সাথে আরেকজনের রিলেশন যদি ট্রাস্ট ছাড়া হয় তাহলে একটা গাড়ি যেমন ফুয়েল ছাড়া গাড়ি হবে সেরকম হবে। সেটা কতক্ষণ আগাবে আপনার নিজে বলে, একটা গাড়ির যদি তেল ভরা যায় কিছুক্ষণ রিজার্ভেশনে থাকার জন্য হয়তোবা চলতে পারে, কিন্তু গাড়িটা এক সময় কি বন্ধ হয়ে যাবে। আসলে রিলেশনশিপ চালাতে হলে আপনাকে ট্রাস্ট থাকতে হবে, আস্থা রাখতে হবে একজন আরেকজনের প্রতি। সেই জন্য বলা হয়েছে যে আপনার কমিউনিকেশন এবং আপনার ট্রাস্ট, এই দুইটা যদি আমরা মিলাইতে পারি তাহলে আমার যে লাইফ টাইমের একটা রিলেশনশিপ আমরা বিল্ড করতে পারবো। সেই জন্য আপনার ট্রান্সপারেন্সি এবং ট্রাস্টওয়ার্দি দেওয়ার জন্য আপনি কি করতে হবে, নিজের ক্রেডিবিলিটি ডেভেলপ করতে হবে, ট্রান্সপারেন্ট করতে হবে এবং আমাদের প্রত্যেকটা শব্দের সাথে কাজের মিল রাখতে হবে। কমিটমেন্ট টু ওয়ার্ক অ্যান্ড কমিটমেন্ট টু ওয়ার্ড এবং কমিটমেন্ট টু পিপল, যার জন্য আমি করব, আমার যারা আছে তাদের এই 3টা জায়গায় যদি আমরা ঠিক থাকতে পারি, অনেস্ট থাকতে পারি, তাহলে কিন্তু আমরা মূলত আমাদের অথেন্টিসিটিটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং প্রেজেন্ট করতে পারবো এবং আমরা রিয়েল লিডারশিপের দিকে ইন্টেলিজেন্টলি আগাতে পারবো। তাহলে আপনি কি করে আপনার ইমোশনকে ম্যানেজ করবেন? আপনার ইমোশনকে সবসময় ম্যানেজ করতে, আপনি যেহেতু লিডার, ইমোশনকে আপনাকে অবশ্যই ম্যানেজ করা শিখতে হবে। এখানে ধরেন আমরা কিছু আপনার ইমোশনের লিস্ট দিয়েছি, যেমন আপনি অ্যাংরি, হঠাৎ করে রেগে যান, এটা আপনার একটা ইমোশন। আপনার দুঃখ আসে, অ্যাংসাস আছে, আপনার হার্ট আছে, আপনি এম্বারেসড হয়ে যান, অনেক সময় আপনি হ্যাপি আসেন। কিন্তু আপনার এই ফিলিং গুলোকে আপনাকে নিয়ন্ত্রণ করে যখন করতে পারবেন তখনই আপনি আসলে মূলত আপনার ইমোশনকে আন্ডারস্ট্যান্ড করতে পারবেন। তখনই কিন্তু আপনি মূলত একজন ইমোশনাল ইন্টেলিজেন্ট পার্সনে পরিণত হবেন বা আমরা পরিণত হব। সেই কারণে আমাদের ইমোশন গুলা এবং আমাদের ফিলিং গুলাকে রিলেট করতে হবে একজন যদি ইমোশনাল ইন্টেলিজেন্ট পার্সনে আমরা পরিণত হতে চাই। তাহলে আমার যে নলেজ, সেই নলেজের সাথে আমার অ্যাওয়ারনেস, দেখেন একজন মহিলার ছবি আপনারা দেখতে পাচ্ছেন ডান কর্নারের দিকে, উনি ওনার নিজের দিকে তাকায় আছে। যদি তাকায় থাকতে পারে, আমি যদি অ্যাওয়ারনেস হতে পারি, তাহলে এই অ্যাওয়ারনেসটাই হচ্ছে আপনার আসলে সবকিছুর চাবিকাঠি হচ্ছে অ্যাওয়ারনেস। আপনার এই অ্যাওয়ারনেসটা যদি থাকে নিজের প্রতি, আপনার টিমের প্রতি, আপনার হচ্ছিল এনভায়রনমেন্টের প্রতি, তাহলেই কিন্তু আপনি একজন গুড লিডারে, সাকসেসফুল একজন ইমোশনাল ইন্টেলিজেন্ট লিডারে পরিণত হতে পারবেন। এবং আপনার, আমি প্রথমেই কথা শুরুতে বলেছি যে আপনারা
যে চলি, আমাদের কিন্তু 3-4টি প্রধান অংশ নিয়ে চলি। একটা হচ্ছে আমি নিজে, একটা হচ্ছে আমার অফিসের যারা কলিগ রয়েছে বা ফ্যামিলি মেম্বার রয়েছে, আরেকটা হচ্ছে আমার এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টের মধ্যে কিন্তু সিস্টেম রয়েছে, সিচুয়েশন রয়েছে, এগুলো এনভায়রনমেন্ট। তাহলে আমার যারা কলিগস, আমার যারা ফ্যামিলি মেম্বার, আমার আত্মীয় স্বজন, আমার যারা অন্যরা রয়েছে, তাদেরকে আমাকে জানতে হবে। তাদের যদি আমরা তাদেরকে আমরা যদি তাদের ব্যাপারে যদি আমরা সচেতন হতে পারি, তাহলেই কিন্তু আমরা মূল ইন্টেলিজেন্ট লিডারশিপের দিকে আগাতে পারবো। আদারওয়াইজ নট। সেজন্য অন্যকে বোঝাটা আমার জন্য খুবই জরুরি। তাহলে আপনি অনেক সময় দেখবেন অনেক লিডার ম্যারাথন রেসে নেমে গেছেন, কিন্তু আসলে লিডার আমি বলেছি উনি খুব ভালো দৌড়াইতে পারেন, উনি খুবই শক্তিশালী, কিন্তু উনি কিন্তু একা কোনোদিন ভালো কাজ হয় না। সেই কারণে আমাদের রিলে রেস খেলতে হবে। আমাদের এই রিলে রেসে দেখেন আপনারা কিন্তু আমরা কি করি, একটা স্ট্রিককে একজন আরেকজনের কাছে হ্যান্ড ওভার করি। এইটাই আমাদের কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে। সেই জন্য আসলে লিডারশিপটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ রিলে রেস। আপনি যদি একজন ইন্টেলিজেন্ট লিডার হতে চান ইমোশনালি, তাহলে আপনাকে সেই রিলে রেসের দিকে দৌড়াইতে হবে। আপনার খেলাটা হবে রিলে রেসের মতন। এবং আমাকে সবসময় মনে রাখতে হবে, লিডারশিপ হচ্ছে একটা টিমের সাপোর্ট। টিম সাপোর্ট দিয়ে কিন্তু হচ্ছে। আমরা যে আমাদের দাদা আছেন, আমাদের A2I আমরা কাজ করেছি, যে পাবলিক সার্ভিস ইনোভেশন করেছি, ইমোশনে কিন্তু আমরা ইনোভেশন এনেছি, ইনোভেশনও দেখেছেন একটা টিম লাগে, প্রতিটা কাজে টিম লাগে। এই জন্য আমরা কখনোই একা একা ভালো কাজ করা যাবে না, আমার টিম লাগবে, টিমের সাপোর্ট লাগবে। তাহলে আপনি কিন্তু দেখেন, আমি একটা আইসবার্গের ছবি আপনাদের সামনে এই মুহূর্তে নিয়ে এসেছি। পানির উপরের সাদা অংশটুক দেখে মনে হচ্ছে যে বরফের অংশটুক এইটুক, কিন্তু বরফের আসল বড় অংশটা কিন্তু পানির নিচে ডুবে আছে। আপনার সাথে যারা কাজ করতেছে, আপনার যারা টিম মেম্বার, আপনার যারা সিনিয়র, আপনার যারা জুনিয়র, তাদের অধিকাংশ বিষয়গুলাই কিন্তু হিডেন রয়েছে। আপনার সামনে যে ফুল কিন্তু আসে নাই। সেই কারণে কার কি স্কিল আমার জানতে হবে, নলেজের লেভেল জানতে হবে, সোশ্যালি তার রোল কিরকম, সেলফ ইমেজ তার কিরকম, তার মোটিভস কি, এইগুলো যদি আপনি না জানেন, তাহলে আপনি টাইটানিক জাহাজের মতন যে আইসবার্গকে ধাক্কা খাবেন। সেজন্য ইমোশনাল ইন্টেলিজেন্ট হওয়ার জন্য আমাদেরকে এই আইসবার্গে যেমন অধিকাংশ জিনিসটাই পানির নিচে থাকে আর আসলে উপরে অল্প অংশ দেখতে পাই, আমরা কিন্তু আমাদের সাথে যারা কাজ করি, আমরা যাদের সাথে মিশি, অনেকের দুঃখের কথা, সুখের কথা, মোটিভ, মোটিভ আমরা একে অপরকে জানি না। সেই কারণে একজন ভালো লিডার হইতে হলে, একজন ইমোশনাল ইন্টেলিজেন্ট পার্সন হইতে হলে আমাদেরকে ভেরি কনসাস হইতে হবে আপনাদের ব্যাপারে। তাহলে একটা জিনিস কিন্তু এতক্ষণ আলাপে আপনি ক্লিয়ার বুঝতে পারলেন, বা আমরা বুঝতে পারলাম সবাই মিলে, যে এভরিওয়ান ইজ ম্যাটার। আপনি দেখেন আমার অফিস, আমার এটা একটা একাডেমি, আমার এখানে প্রায় 34টা বাথরুম রয়েছে। আমার যদি ক্লিনার যদি ঠিক মতন না কাজ করে, আমার যতই ভালো ট্রেনিং হোক, আপনি কিন্তু একদিন আমার রুমে বেড়াতে আসলে, আমার একাডেমি ভিজিট করলে দেখলেন বাথরুম নষ্ট, আপনি কিন্তু পছন্দ করবেন না। আপনি একদিন ছুটির দিন আসলেন, কাউকে খুঁজে পেলেন না, আপনি ভালো লাগবে না। সেই জন্য এভরিওয়ান ইজ ম্যাটার। ইমোশনালি ইন্টেলিজেন্ট লিডার যারা, তারা তার টিমের প্রতিটা লোককে সমগুরুত্ব দিয়ে থাকে। এই জন্যই আমাদের এখন পাবলিক সেক্টরকে যদি আমরা স্মার্ট বাংলাদেশ দিকে নিতে চাই, তাহলে আমরা যদি নিজেরাই স্মার্ট হতে চাই, তাহলে আমাদের প্রত্যেককে খুব গুরুত্বপূর্ণ ভাবে ভেবে নিয়ে আমাদেরকে আগাতে হবে। এবং আমাদের সেই টিমটা হবে। সেই টিমটা কি হবে? টিতে টুগেদার হবে, ইতে এভরিওয়ান হবে, এতে অ্যাচিভস করতে পারবো, এবং এমে মোর অ্যান্ড মোর আমাদের দিন দিন খালি বাড়তেই থাকবে। সেই কারণে আমরা প্রত্যেককেই গুরুত্ব দিয়ে আমরা এগিয়ে টিমমেট করতে চাই। তাহলে আমি কিন্তু আপনাকে বলছিলাম যে এনভায়রনমেন্টের থার্ড যে অংশটা ইমোশনাল ইন্টেলিজেন্ট হওয়ার জন্য, সেটা হচ্ছে আপনার কনটেক্সট বা আপনার এনভায়রনমেন্ট কি বুঝতে হবে। সেটার সাথে সেটিংস আছে, সিচুয়েশনস আছে। তাহলে সেটিংস এবং সিচুয়েশন মিলেই হচ্ছে কনটেক্সট। এখন এই সেটিং এর ভিতরে কি থাকবে? টাইম থাকবে, প্লেস থাকবে, আপনার নিয়ম নীতিমালা থাকবে, ওয়ার্ক প্ল্যান থাকবে, আইন থাকবে, অধ্যাদেশ থাকবে, বিধিমালা থাকবে, এগুলো সেটিংস এর মধ্যে। লজিস্টিক সাপোর্ট থাকবে,
কম্পিউটার থাকবে, ইন্টারনেট থাকবে, অবকাঠামো থাকবে, এগুলা কিন্তু সেটিং, এগুলা আপনি সুবিধা পাবেন। কিন্তু আপনি যেটা পাবেন না সেটা হচ্ছে সিচুয়েশন। আপনি ধরেন অনেক ভালো ইন্টেলেকচুয়াল আইডিয়া নিয়েছেন, কিন্তু আপনার বস আপনাকে অ্যাপ্রুভ করতেছে না, আপনার ওই ব্রেনের কাজ করে কিন্তু আপনি আগাইতে পারবেন না। আবার আপনি যেরকম চাচ্ছেন আউটপুট, আপনার অনুজ সহকর্মী আপনাকে সেটা সাপোর্ট দিতে পারছে না। তাহলে তার মানে হচ্ছে যে আপনার সেটিংস ঠিক আছে কিন্তু সিচুয়েশন ঠিক নাই। তাহলে কিন্তু আপনি কিন্তু আগাইতে পারতেছেন না। সেই কারণে আপনি সেটিংস তো নিয়ন্ত্রণের ভিতরে আছে, মূলত নিয়ন্ত্রণ নাই হচ্ছে সিচুয়েশনের উপরে। এই যারা ইমোশনালি ইন্টেলিজেন্ট হবেন তারা কি করবেন, এই সিচুয়েশনটাকে নিয়ন্ত্রণে নেবেন। এইটাকে যদি নিয়ন্ত্রণে নিতে পারেন তাহলে আমরা হচ্ছিল আমরা ইমোশনালি ইন্টেলিজেন্ট লিডারে পরিণত হতে পারবো। দেখেন, আপনি যদি আপনার ওয়ার্ক প্লেসকে অ্যানালাইসিস করেন তাহলে আপনি দেখবেন যে আপনার ওয়ার্ক প্লেস দুই ধরনের। আমার কাছে, আমি যেটা পার্সোনালি ফিল করেছি, এটা আমার একটা ধারণা, যে ইন্টেলেকচুয়াল কালচার থাকবে। ইন্টেলেকচুয়াল কালচারটা কি? সেটা হচ্ছে আপনাদের যে প্রশাসনিক কাঠামো আছে সেখান থেকে একটা ওয়ার্কম্যান গোলস, এপিএ এগুলো দিয়ে বলে দিছে তোমাকে একটু অ্যাচিভ করতে হবে। তারা কিন্তু বলেছে সরকারের এই অ্যাচিভমেন্টের মধ্যে যাইতে হবে। এই ইন্টেলেকচুয়াল পার্টে আপনাকে টপ ডাউন ফোর্সিং করে দিচ্ছে, এটাকে আপনি করতে হবে। কিন্তু এর সাথে সাথে আপনার টিমের ভিতরে কিন্তু একটা ইমোশনাল কালচার আছে। এই ইমোশনাল কালচার কারা? আমি বলছি যে আমার যারা মানুষ, আমাদের মধ্যে ইমোশন আছে। আমরা কিন্তু এই ইন্টেলেকচুয়াল কালচারের জিনিস পাওয়ার পরে আমরা থিঙ্কিং শুরু করি, আমাদের ফিলিং চলে আসে। আপনি দেখবেন যে অনেক সময় একটা উচ্চ বাক্যে কথা বলছেন, আপনার সহকর্মী খুবই মন খারাপ করছে, আপনি হয়তো নিজের অজান্তে এমন একটা কথা বলছেন উনি খুবই মাইন্ড করে বসে আছে। ইমোশনাল কিন্তু একটা কালচার থাকবে। এখন ইমোশনাল কালচারটা আমাদের কাম্য না। আমাদের আইডিয়াল সিচুয়েশন হচ্ছে ইন্টেলেকচুয়াল কালচার, কিন্তু আমরা তো মানুষকে বাদ দিয়ে আগাতে পারবো না, হিউম্যান ম্যানেজমেন্ট ছাড়া আগাতে পারবো না। সুতরাং হিউম্যান ম্যানেজমেন্টের এই ইমোশনাল কালচারকে আমার নিয়ন্ত্রণে আনতে হবে। এখন আপনি দেখেন যে এই থিঙ্কিং পার্টি আর ফিলিং পার্টি, দুইখান পার্টি আর কি। থিঙ্কিং পার্টি কি করতেছে? থিঙ্কাররা ফোকাস ফার্স্ট অন ইউজ অফ থিংস। তারা আইডিয়া করছে যে এই বছরে আমার হচ্ছে না মৎস্য উৎপাদন এত টনে যাইতে হবে, এই জন্য এই করতে হবে। এটা কিন্তু থিঙ্কিং পার্টি থিঙ্ক করে ছাড়িয়ে দিছে। কিন্তু ফিলার পার্টি যারা ফিলিংস নিয়ে কাজ করবে তারা কিন্তু ফোকাস না, এটার উপরে আমার লাভ কি, এটা করলে আমি কতদূর কি হবে। তাহলে দেখেন দুটা পার্টির মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব থেকে যাচ্ছে। সেই জন্য আমাকে ফিলার পার্টিদেরকে ম্যানেজ করতে হবে, তাদের ফিলিংসটাকে আন্ডারস্ট্যান্ডিং করে আমার থিঙ্কিং কালচারের ভিতরে নিয়ে যেতে হবে। যদি আমি এই ফিলিংস পার্টিকে, এই ফিলার্স পার্টিকে যদি নিয়ন্ত্রণ না করতে পারি তাহলে আমি ইমোশনালি ইন্টেলিজেন্ট লিডার হতে পারবো না। তাহলে ইমোশনালি এই ব্যারিয়ার গুলা দেখেন, আপনি রাস্তা আগাতে যাবেন দেখবেন বিভিন্ন ধরনের আপনার বাধা আপনার ভিতরে চলে আসছে। শুধু তাই না, আপনার অনেক মাইন্ডসেটে বাধা পড়বে। আপনি এই কথাটা আপনি মিটিং এ বসছেন ডিজি সাহেবের সাথে, আপনি বলতে পারছেন না, আপনি মনে করছেন আমি এডি, এটা বলবো স্যাররা আবার কি, আমি ডিডি, আমি কি এটা বলা ঠিক হবে, আমি ডাইরেক্টর, কিছুদিন পরে আমি প্রমোশন পাবো, এটা বললে কি আবার স্যার মন খারাপ করবে কিনা। এই কারণের জন্য আপনার বিভিন্ন পরতে পরতে আপনার কিন্তু ওপেনলি আপনি এক্সপ্রেস করতে পারছেন না। তাহলে আপনার এই যে এক্সপ্রেশন করতে পারলেন না, বাধা পেলেন, ইমোশনালি ব্যারিয়ার হলো, এতে কি হচ্ছে? আপনার অ্যাঙ্গার হচ্ছে, রাগ তৈরি হচ্ছে, ক্ষোভ তৈরি হচ্ছে, এংজাইটি তৈরি হচ্ছে, বিভিন্ন বিষয় আপনার ভিতরে আসতেছে। সেই জন্য ইমোশনকে কন্ট্রোল আপনি এজ এ ইমোশনাল ইন্টেলিজেন্ট লিডার হিসেবে যেমন করতে হবে, ঠিক একই সাথে আপনার যারা মেম্বার, আপনার যারা টিম মেম্বার, তারাও যদি ইমোশনালি ইন্টেলিজেন্ট হয় তারা কিন্তু বিষয়গুলো বুঝবে, ইমোশনকে কন্ট্রোল করতে পারবে। সেই জন্য আমাদের টিম ওয়াইজ এটাকে করতে হবে। সুতরাং ইমোশনাল ইন্টেলিজেন্স এই কনসেপ্টে নিজে খালি ইমোশনাল ইন্টেলিজেন্ট হওয়া যাবে না। ইমোশনাল ইন্টেলিজেন্ট লিডার তার টিমের সকলকে ইমোশনাল ইন্টেলিজেন্ট পার্সনে পরিণত করে থাকে। তাহলে আমার যে কাজ করতেছি, যে এনভায়রনমেন্টে যাচ্ছি, সেটার আমার স্ক্যানিং থাকতে হবে। এই কথাগুলো আমি আসলে মূলত আপনাদের সাথে আলোচনা ইতিমধ্যে করে ফেলেছি। এবং আপনি দেখেন সোশ্যাল, কালচার, ইকোনমিক্যাল, পলিটিক্যাল বিভিন্ন ভ্যালুস গুলোকে আপনার অ্যানালাইসিসের ভিতরে আনতে হবে এবং এটাকে পজিটিভ ওয়েতে নিতে হবে। পজিটিভ সবকিছুর ভিতরে পজিটিভ। যেমন আপনাদের একটা গল্প বলি যে দুইজন ব্যক্তি, একজন রাজার সন্তান এবং তার বন্ধু একটা জায়গায় যাচ্ছে।
তো তারা যাওয়ার পথে জানতে পারলো যে আসলে রাজার ছেলে তখন বললো যে দোস্ত আসলে আমরা একটা জায়গায় যাচ্ছি, সেখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ হবে। এর পথের মধ্যে একটা ব্যারিয়ার আসলো, সেই ব্যারিয়ারে বলল যে এই জায়গার থেকে একজন যাবে যিনি অধিকতর সুন্দর, অধিকতর যোগ্য এবং অধিকতর কমপ্লিট ম্যান, উনি যাবেন। উনি রাজার ছেলে দেখলো যে রাজার ছেলের বন্ধুর থেকে উনি একটু পিছায় আছেন। উনি করলো কি, রাজার ছেলে তার বন্ধুকে পায়ে গুলি করলেন, করে রাজার সেই বন্ধুকে, ছেলের বন্ধুকে, যুবরাজ তার বন্ধুকে গুলি করে ফেলাই দিলেন পায়ে, এবং উনি আগিয়ে গেলেন এবং উনি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলেন। কিন্তু চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর পরে উনি দেখতেছেন যে, উনি দেখলেন যে এই জায়গাটায় আসলে কাঙ্ক্ষিত একজন কমপ্লিট ম্যানকে নিয়ে আসা হয়েছে জাতির আর কি উৎসর্গ করার জন্য, বলিদান দেওয়ার জন্য। এখন তো রাজার ছেলে খুব বিপদে পড়ে গেছে, আয় হায় কি করলাম, আজকে যদি আমার বন্ধুরে পাঠাই দিতাম তাহলে তো আমি বাইসে যেতাম। তো যাই হোক, এক্সামিনার এক্সামিন করলেন এবং দেখলেন যে ওনার একটা কেনি নোগ নাই। তো কেনি নোগ না থাকার জন্য কি হলেন, উনি ইনকমপ্লিট ম্যান, ওনাকেও রিজেক্ট করে দেওয়া হলো এবং এই মিশন ফেল হয়ে গেল। কিন্তু গুলি করে তার বন্ধুকে ফেলে না যেত, তাহলে কিন্তু তার বন্ধু মারা যেত। সেই কারণে দেখেন, উনি উনার এই কাজটার ভিতর দিয়ে উনার বন্ধু যেমন বেঁচে গেছেন এবং উনি ইনকমপ্লিট ম্যান থাকার জন্য উনিও বেঁচে গেছেন। তো এইটা আপনার সিচুয়েশনের উপরে আপনাকে সবসময় পজিটিভলি নিতে হবে, সবকিছুতে নেগেটিভ ওয়েতে আগানো যাবে না। আমাদেরকে ইমোশনালি ইন্টেলিজেন্ট আগাতে হলে আমাদের সবসময় পজিটিভিটি নিয়ে, পজিটিভ সেন্স নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাহলে রিলেশনশিপ ম্যানেজমেন্টের ভিতরে আমাদের র্যাপো বিল্ড আপ করতে হবে। তাহলে আমাদের অন্যের প্রতি খুব অ্যাওয়ার হতে হবে, আমাদের ইন্টারেস্ট শো করতে হবে। এই যে আমাদের দেওয়ান হুমায়ুন কবির স্যার ছিলেন একটুতে, উনি ওনার সাথে কথা বলবেন, দেখবেন কথা বললে উনি আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করেন, এমন ভাবে কথা বলেন এই যে আপনি, উনি যত ব্যস্ত থাকুন ফোন ধরবেন। আমি দেখছি ওনার কাছ থেকে এই বিষয়টা খুবই লার্নিং একটা বিষয়, উনি অন্যের প্রতি খুবই ফোকাস। সেই কারণে আপনাকে ইন্টারেস্ট দেখাইতে হবে, আপনার ছোট, যতই ছোট কর্মচারী হোক বা যতই ছোট আপনার টিম মেম্বার হোক, তার প্রতি আপনার থাকতে হবে, কারণ প্রত্যেকেরই কিছু না কিছু সেন্সিটিভিটি রয়েছে। সেই কারণে এবং প্রতিটা কথা বলার ক্ষেত্রে আমাদের একদম অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড চুজিং এর একটা বিষয় রয়েছে। ইভেন একটা ডট ইউজ করার জন্য আমাদেরকে খুবই সচেতন হতে হবে। তাহলেই আপনি কিন্তু এই র্যাপো বিল্ড আপ, এই রিলেশন ম্যানেজমেন্টের মাধ্যমে কিন্তু একজন ট্রাস্টেড ব্যক্তিতে পরিণত হবেন এবং আপনি ট্রাস্টওয়ার্দি হবেন। তাহলে আপনি কমিউনিকেশন অ্যাক্রস দ্য টিম কি করে করবেন, আপনার যে পয়েন্টগুলো রয়েছে এই পয়েন্টগুলো আমাদেরকে আপনার পয়েন্টগুলো নিয়ে যেতে হবে, জানাইতে হবে, বুঝাইতে হবে। সেই বোঝার জন্য আপনার রিলেশন বিল্ড আপ হবে। আপনার একদিনের সম্পর্কে কিন্তু আপনি সে ট্রাস্ট করবেন না, সেই জন্য আপনাকে রিয়েল রিলেশনশিপের ডেভেলপ করতে হবে আপনার টিমের ভিতরে। সোশ্যাল অ্যাওয়ারনেস বাড়াতে হবে। যদি সোশ্যাল অ্যাওয়ারনেস বাড়ে তাহলে আপনার কমিউনিকেশনটা স্ট্রাকচার কমিউনিকেশন হবে, আপনার কোঅর্ডিনেশন হবে, কোলাবোরেশন হবে, আপনার কি হবে, আপনার প্রত্যেকের সাথে একটা রিলেশন বিল্ড হবে এবং তখন দেখবেন একজনের প্রতি আরেকজন ইম্প্যাথি হচ্ছেন, আপনার ইমোশনের সাথে অ্যাকশন আসতেছে এবং আপনি হিয়ারিং করবেন, লিসেনিং করবেন, তাহলে দেখবেন যে আপনার যে অ্যাক্রস দ্য টিমের যে কমিউনিকেশনটা এটা প্রপারলি নিউজ যাচ্ছে। যেমন ধরেন আপনি একটা মিটিং করলেন, চিঠি দিয়ে বসে থাকলেন, তাহলে হলো না, তাহলে প্রপার কমিউনিকেশন হয়নি। চিঠি দিতে হবে, ফোন করতে হয়, অনেক সময় এসএমএস দিতে হয়, হোয়াটসঅ্যাপ দিতে হয়, তারপর দেখা হলো অনেক সময় যে দাদা আজকে কিন্তু ও আবার বিকাল বেলায় কিন্তু আমাদের বসার কথা আছে, মনে আছে তো, চিঠি দিছিলাম। এই যে বিষয়টা আপনাকে বারংবার যদি আপনি বিষয়টা চর্চার মধ্যে রাখেন তাহলে আপনি ইমোশনাল ইন্টেলিজেন্ট হতে পারবেন। সেই কারণে আপনার টিমকে সবসময় রিড করতে হবে, আপনার যারা টিম তাদের সাথে কমিউনিকেশন রিড করতে হবে, প্রত্যেকের সিচুয়েশন বুঝতে হবে। অনেক সময় হঠাৎ করে ফোন করে, এই তুমি কোথায়, না কেন এখন 10টা বাজে, আপনার কিন্তু এটা না বলে একজন ইমোশনাল ইন্টেলিজেন্ট, ধরেন যারা গ্রেট, আপনি যদি রতন টাটার কথা জিজ্ঞাসা করেন, রতন টাটা দেখলো তার কোম্পানিতে একটা হঠাৎ করে একটা সেগমেন্টে প্রায় ফ্যাক্টরিতে তার প্রায় 10 কোটি টাকা লস হয়ে গেছে, প্রোডাকশন ফল্ট হয়ে গেছে। উনি কি করছেন, প্রোডাকশন ইনচার্জকে
ফোন করে ডেকে নিয়ে আসছেন। ডেকে নিয়ে এসে উনি বললেন, ওনার অ্যাপ্রোচিংটা দেখেন, উনি বললেন যে আচ্ছা শোনো, আমরা যে ওই প্রোডাকশনটা যাচ্ছিলাম, আমরা তো হঠাৎ করে কোন একটা ফল্টের কারণে মনে হয় এই প্রোডাকশনটা, এই লটটা বাতিল হয়ে গেল, বুঝছো? তুমি একটু অবজার্ভ করে, তুমি তো এটার ইনচার্জ ছিলে, তুমি দেখো তো আসলে কিভাবে এটা বাতিল, এই সমস্যাটা তৈরি হলো। দেখেন কি পরিমাণে ইমোশনাল ইন্টেলিজেন্স। উনি কিন্তু ডেকে বলেন নাই, ওই তুমি আমার 10 কোটি টাকার ফায়ার করছো, তোমার এত কোটি টাকা বেতন দিই, তোমার এত লক্ষ টাকা এই সুবিধা দিছি, মেয়াদ তুমি আমার এখানে। উনি কিন্তু ঝাড়ি দেয় নাই, উনি কিন্তু বলছে যে তুমি দেখো তো তোমার টিমের কি কারণে এই প্রবলেমটা হলো, এটা দেখো তো একটু। দেখেন এটা কিন্তু লিডারশিপ ক্যারেক্টার। সবাইকে ওন করাতে হবে যে না, এটা আমার সকলের জিনিস। সেই জন্য একটা রিটেন আনরিটেন ভ্যালু আছে প্রত্যেকের, এই ভ্যালুস গুলোর ভিতরে আমাদেরকে যাইতে হবে এবং আমাদের এর এর হচ্ছিল পাওয়ারকে কাজে লাগাতে হবে। আমাদের ইন্টারনাল পলিটিক্স রয়েছে অনেক ধরনের, আমরা কিন্তু দেখবেন বিভিন্ন ইন্টারনাল পলিটিক্স এর মধ্যে ইনভলভ হয়ে যায়, স্বার্থ সংশ্লিষ্ট। এই ইন্টারনাল পলিটিক্স গুলোকে অ্যানালাইসিস করে আমাদেরকে আগায় যেতে হবে। তো যাই হোক, আপনার হচ্ছে যেমন এই যে পেঁয়াজের খোসা যেমন ছাটাচ্ছেন, আমরা কিন্তু পেঁয়াজ যখন কাটি আমরা পেঁয়াজের পেল করে ফেলাই লেবেল। সেই কারণে আমাদের রিলেশনশিপ ডেভেলপমেন্টের জন্য এই জন্য অপ্রয়োজনীয় যে সমস্ত খোলসগুলা রয়েছে সেই খোলসগুলোকে আইডেন্টিফাই করে খুলে ফেলাতে হবে। তাহলে আপনি ধরেন আপনার মূল টিমকে রিড করতে পারবেন এবং আপনি ইনসাইডে যেতে পারবেন এবং আপনি ভ্যালু সম্পর্কে জানতে পারবেন। আপনার গ্রুপ কারা, জীবনে আপনার কিন্তু দুটো গ্রুপ থাকবে, একটা হচ্ছে আপনার লাইফ গ্রুপ, যেগুলো আপনার লাইফে আপনাকে হেল্প করবে, লাইফ চলে যাও তাও আপনার সাথে, আর একটা হচ্ছে আপনার টেকনিক্যাল টিম। এই দুইটা টিম যদি আপনি তৈরি করতে পারেন তাহলে আপনি হয়ে যাবেন ইমোশনালি ইন্টেলিজেন্ট লিডার। সে কারণে আমাদের টিম লিডার করার জন্য ডিপ ডিগিং করতে হবে, আমাদের প্রত্যেকটা লোকের আমাদের ডায়াগনোসিস করতে হবে আমাদের গ্রুপকে। আমরা আমাদের প্রত্যেকটা বিষয়কে যদি আমরা আগায় যেতে পারি, আমাদেরকে চিনে বের করতে হবে কে আমার হিরো, কে আমার ভিলেন আমার এই কাজের মধ্যে। আপনি দেখবেন অনেক সময় অনেকে আপনাকে উৎসাহ দেয়, কিন্তু সে আসলে প্রকৃতপক্ষে ভিলেন, আপনার কাজকে এসে বাধাগ্রস্ত করছে। এই জিনিসটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। সেই জন্য আপনাকে বুদ্ধিমত্তার সাথে এগিয়ে যেতে হবে। সেই জন্য ভালো যে প্র্যাকটিস গুলো রয়েছে, এটা হচ্ছে বেলকনি দিয়ে দেখা, বি ইন দা বেলকনি মানে কি, ওই আপনার ফ্ল্যাটের বারান্দার জানালা না, এটা হচ্ছে পজিটিভিটির জানালায় দাঁড়ায় আপনাকে সবার ভিতর থেকে ভালো ভালো জিনিসগুলা, বেস্ট প্র্যাকটিস গুলাকে আমাদেরকে পিক করতে হবে। এবং আমরা কি করতে চাই, বি পার্ট অফ টিম, সবাই মিলে আমরা টিমে অংশগ্রহণকারী হতে চাই, আমরা প্রত্যেকেই ওন করতে চাই এই বিষয়টাতে। আরে এই নীতিমালার সাথে আমি ছিলাম, এই কাজটার সাথে আমি ছিলাম, আজকে আমার কারণে, এইভাবে প্রত্যেকের একটা পার্ট হইতে হবে। এই পার্টের ভিতরে যদি আমরা সবাইকে ঢুকাই ফেলাতে পারি তাহলে আমাদের জার্নিটা কি চমৎকার হবে, ইন্টেলিজেন্ট জার্নি হবে। সেই কারণে আমার রিয়েল টিমের, রিয়েল মিশনের, রিয়েল গোলে, রিয়েল ভিশনের সবচেয়ে পাওয়ারফুল কোশ্চেনটা, ওই যে আমরা অনেক সময় বলি $1,000,000 কোশ্চেনটা কোনটা, এটা আমাকে জানতে হবে। আমার এই টিম স্পিরিটের $1,000,000 কোশ্চেনটা কোনটা, এটা আমাকে আইডেন্টিফাই করে বের করতে হবে। তো ইমোশনালি ইন্টেলিজেন্টের আপনি দেখেন স্ট্রেংথ যেগুলো থাকবে সেগুলো আমি এই পাশে দিয়েছি, এগুলো উইকনেস। আপনাকে এই উইকনেস গুলো দূর করতে হবে এবং স্ট্রেংথ গুলো কি আস্তে আস্তে আপনাকে আগাইতে হবে। এই সমস্ত বিষয়গুলোর ভিতর দিয়ে আমরা ইমোশনাল লিডারশিপের জার্নিতে যেতে পারবো। তা এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলেই আপনার যে লিডারশিপটা গ্রো হবে, আপনি যে লিডারটা হবেন সেই লিডারটাই কিন্তু হবে ইমোশনালি ইন্টেলিজেন্স লিডারশিপ হবে আর কি। তা আমরা সেই জন্য একটা গোল নির্ধারণ করব, অবশ্যই সেই গোল অনুযায়ী আগায় যাওয়ার জন্য আমরা ইমাজিন করা শুরু করব, আমরা নিজেকে বিলিভ করব। আপনি যদি আপনাকে বিলিভ না করেন তাহলে আপনাকে অন্য কেউ বিলিভ করবে। সেই জন্য আপনি ইমাজিন করে আপনার কাঙ্ক্ষিত ভিশনটাকে ইমাজিন করে বিলিভ করতে হবে যে আমি পারবো, আই ক্যান ডু, এটা আমাকে পারতে হবে। এবং এটা যদি আপনি বিলিভ করেন তাহলে আপনার অ্যাচিভমেন্ট আসবে, তাহলে আপনি অ্যাচিভ করতে পারবেন। দেন আপনি ইমোশনালি ইন্টেলিজেন্ট লিডার হবেন। আপনি তখন এটা নতুন মাইন্ডসেট আপনার দাঁড়াবে, নতুন মাইন্ডসেট দিয়ে যাই করবেন সেটা নতুন রেজাল্ট ক্রিয়েট করবে ডেফিনেটলি। আপনি সেই জন্য আমরা এই অনলাইন শিখি প্ল্যাটফর্মের জন্য এই আজকে যে ফ্রি ওয়েবিনারটি আমরা করলাম,
এটার জন্য আমরা একটা 6 ডে লং কোর্স অফার করতে চাই। যেমন আমি যে কোর্সটা করেছি এটা আসলে তো 42 দিনের কোর্স। 42 দিনের কোর্স তো আর এত ধরেন হাই পেড এই কোর্সটা তো করা সম্ভব না। কিন্তু অল্প বিষয় দিয়ে আমাদেরকে যে ইমোশনাল ইন্টেলিজেন্ট স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে কন্টেম্পোরারি ওয়েতে এবং সাস্টেনেবল ওয়েতে আগানোর জন্য যতটুকু ইমোশনালি ইন্টেলিজেন্স আমার ভিতরে গ্রো করা দরকার, সেটার জন্য আমরা একটি শর্ট কোর্স ডিজাইন করতে চাই, যেটা 6 দিন মেয়াদি হবে। প্রতিদিন হয়তো বা 2 ঘন্টা, 2.5 ঘন্টা বা সর্বোচ্চ 3 ঘন্টার সেশন হবে। সপ্তাহে হয়তো বা 2 দিন 3 দিন এরকম হতে পারে। এটা দাদা হয়তো পরে দেখবেন। তা এটার জন্য আমরা মডিউল 1 এর আমরা রেখেছি হচ্ছে লিডারশিপ জার্নি ফর এ লিডারশিপ। এটা একটা মডিউল আমরা করব। সেলফ অ্যাওয়ারনেস একটা মডিউল থাকবে সেখানে। সেলফ ফোকাস অন সেলফ এর উপর একটা মডিউল থাকবে। ফোকাসিং অন ইউর হ্যাবিট এর উপর একটা মডিউল থাকবে, যেগুলো আজকে খুবই সংক্ষিপ্ত ভাবে বলেছি। এগুলা একটু আরেকটু ব্রডার ওয়েতে, আরেকটু ডিসক্রিপটিভ ওয়েতে আমরা আগানোর চেষ্টা করব। তারপর আমাদের অ্যাওয়ারনেস অফ কন্টেস্টের ভিতরে আমাদের একটা মডিউল থাকবে। রিলেশনশিপ ম্যানেজমেন্টের উপরে আমাদের মডিউল থাকবে। কমিউনিকেটিং অ্যাক্রস দ্য টিম, এটা আমাদের একটা মডিউল হবে। ইমোশনাল ইন্টেলিজেন্স ফর লিডারশিপ, এটা একটা মডিউল হবে। ডেভেলপিং ইমোশনাল ইন্টেলিজেন্ট লিডার, এটার প্রসেস প্রক্রিয়ার উপরে একটা মডিউল থাকবে। লার্নিং অ্যাবাউট আদার্স, এটার উপরে একটা মডিউল থাকবে। লিডারশিপ কেয়ার, আপনি দেখেন লিডার হয়ে গেছেন, লিডারশিপ এসে গেছে, আপনি আবার ঘুমাই গেলেন, তাহলে না। কিন্তু এগুলো আপনার প্রতিনিয়ত যত্ন করে রাখা। আপনি যত ইস্পাতের চাকু বানান না কেন, ছুরি বানান না কেন, বা আপনার বানান, এটা রেখে দিলে জং ধরে যায়। সেজন্য আপনার কেয়ার নিতে হবে, আপনার লিডারশিপের সবসময় যত্ন রাখতে হবে, মেনটেনেন্স রাখতে হবে। এই কারণেই আমাদের লিডারশিপ কেয়ারটা খুবই ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট। আমাদের লাইফে প্রচুর স্ট্রেস আছে, সেই স্ট্রেস গুলা ম্যানেজমেন্ট করার ক্ষমতা আমাদেরকে রাখতে হবে। ডেভেলপিং আওয়ার মাইন্ডসেট, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের জন্য আমাদের একটা মাইন্ডসেট রেডি করার, প্রিপেয়ার করা খুবই জরুরি। এই 13টি মডিউলের উপরে আমরা মূলত আর কি কোর্সটা ডিজাইন করব নেক্সটে, আমাদের প্ল্যান আছে। তা আমাকে খুব গুরুত্ব সহকারে, খুবই মনোযোগ সহকারে আমি দেখলাম যে আপনারা শুনেছেন। এই জন্য আমি আপনাদের সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।